জিনিসটা হলো আমাদের দেশের সরকার, এই অপদার্থ ইউনূস সরকার এই ডাকাতদের পক্ষ নিয়েছে। আমরা দেখেছি বৃহস্পতিবার থেকে যখন এই সন্ত্রাসী গোষ্ঠী সরাসরি হুমকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা মব সৃষ্টি করলো, বিভিন্ন জায়গা মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিল, বিভিন্ন জায়গা সন্ত্রাসীরা লুটপাট করলো, বিভিন্ন জায়গায় চিন্তাই করলো, তখন কিন্তু এই সরকারের উপদেষ্টা, যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মুখ দিয়ে আপনি একটা সেন্টেন্স শুনেছেন? একটা বাক্য কিন্তু শুনিনি আমরা। পুরো রাত গিয়ে দিন গিয়ে তারা সকল জায়গায় তাণ্ডব চালাইল, তখন পর্যন্ত এই ইউনূস তার স্বরাষ্ট্র উপদেষ্টা পুরাই নিশ্চুপ ছিল। কিন্তু যখনই তারা গাজীপুরে ডাকাতি করতে গেল, একই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করলো যেখানে তারা প্রতিহত হয়নি, কিন্তু গাজীপুরে যখনই প্রতিহত হলো তারা এখন প্রতিদিন প্রতি সেকেন্ড স্টেটমেন্ট দিচ্ছে তারা নাকি এখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে। কাদেরকে? ডাকাতদেরকে সেভ করার জন্য। এই সরকার কেন আছে? ডাকাতদেরকে সেভ করার জন্য না বাংলাদেশের জনগণকে সেভ করার জন্য? আজকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশে এখন এই সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ সরকারের এই ইউনূসের নেতৃত্বে, এই ইউনূসের ছত্রছায়া পুরো বাংলাদেশে লেলিয়ে দেওয়া হচ্ছে মানুষের জানমালকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মানুষের বাড়িঘরে হামলা করার জন্য। যদি আমরা ধরেও নিই যে তারা সেইখানে আপনার যে মোবটা হচ্ছিল সেটা রক্ষা করতে গিয়েছিল, তাহলে একই সময় বাংলাদেশের যে বিভিন্ন জায়গা হয়েছিল সেইগুলোর জন্য কি তারা গিয়েছিল? সেখানে তো যখন মিডিয়া প্রকাশ করে ছাত্র জনতারা নাকি সেখানে ভাঙচুর করেছে তখন তাদের খুব ভালো লাগে। আর যখন এটা প্রচার করা হয় যে গাজীপুরে এই ছাত্র জনতা মানে বৈষম্যবিরোধী ছাত্ররা ডাকাতি করতে গিয়েছিল এবং সাধারণ জনতা দোলাই দিয়েছিল, তখন তাদের মনে হয় মিডিয়াগুলা এক পক্ষ নিচ্ছে। মানে তখন মিডিয়াকে সরাসরি হুমকি দেয়। সবগুলা সার্জিদ, হাসনাত, এই সন্ত্রাসীরা সবগুলা মিডিয়াকে হুমকি দিচ্ছে তারা নাকি এই ডাকাতদের পক্ষে নাই, সেজন্য এদেরকে দেখে নিতে হবে। সো এই সন্ত্রাসী গোষ্ঠীরা যদি বাংলাদেশে এভাবে রাজত্ব কায়েম করে এবং সরকারি পৃষ্ঠপোষকতায়, এটা যে আওয়ামী লীগের জন্য হুমকি তা না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা জনসাধারণের জন্য এরা হুমকি। বাংলাদেশের জানমালের নিরাপত্তার জন্য হুমকি। বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এই বাংলাদেশকে একটা বিপর্যস্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এই ডাকাত সরকার, এই ইউনূস, এই আপনার সমন্বয়করা। পুরো বাংলাদেশকে এখন সিরিয়া, আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করছে এই শুধুমাত্র ডাকাতদেরকে সেভ করার জন্য। আপনারা দেখেননি 32 নম্বর ভাঙ্গার পরে ফেসবুকে কয়েকজন মানুষ ভিডিও আপলোড দিয়েছে যে এখন রাজু ভাঙতে হবে, রাজু ভাস্কর্য ভাঙতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আন্দোলনের পরে আমরা অনেক জায়গায় দেখেছি শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত রাজু ভাস্কর্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে, শহরে, মোড়ে মোড়ে এরকম অনেক মূর্তি এখনো স্থির চিত্তে দাঁড়িয়ে আছে। এগুলি কেন দাঁড়িয়ে আছে? আমাদের আন্দোলনের আসলে কি ফল আমরা পেলাম? এই যে মুসলিমরা জীবন দান করলো, মুসলিমরা শহীদ হলো, এই যে আন্দোলন করলো, এই যে মুসলিমদের শহীদ হওয়া, জীবন দেয়া, এরপরও এরকম মূর্তি থাকা, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি আমরা আহ্বান জানাই, দেশের যেখানে এরকম শিরকি কাজ, শিরকি মূর্তি, মুশরিকদের এরকম কালচার গড়ে উঠেছে, সবকিছুকে ভেঙে চুরমার করে দিতে হবে। বিষয়টা কি, আপনারা মানে অন্যান্য পলিটিক্যাল দলগুলা আসলে আপনারা কি ক্ষমতার জন্য বসে আছেন? আপনারা কি এই ডাকাতদেরকে থামাবেন না? এই ডাকাতদেরকে কি আপনারা ভয় পেয়ে যারা বাংলাদেশের রাষ্ট্রীয় যে সকল বাহিনী আছে তাদেরকে ব্যবহার করে মানুষের বাড়িকে হামলা করছে? আরে গত 15 বছর তো আমরা দেখেছি যে সরকারি বাহিনী ব্যবহার করা হয়েছে শুধুমাত্র মোব হইলে বা ধরেন যে কোনো আন্দোলন হইলে, কিন্তু এই ডাকাতরা তো সরকারি বাহিনী ব্যবহার করছে সরাসরি মানুষের ঘরে গিয়ে হামলা করার জন্য, সেখানে লুটপাট করার জন্য এবং তাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য। যেখানে তাদেরকে প্রোটেক্ট দিতে পারতেছে না, জনগণ প্রতিহত করছে, সেখানে তারা এই ডাকাতদেরকে না ধরে, এই সন্ত্রাসীদেরকে না ধরে বরং ধরছে ওই সাধারণ জনগণকে। ওই সাধারণ জনগণকে তারা কেস দিচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। সো এরকম একটা সন্ত্রাসী ডাকাত দল যখন বাংলাদেশের সরকারে, আপনারা কি মনে করেন অন্যান্য পলিটিক্যাল দলগুলা, জনসাধারণ কি এদের হাতে নিরাপদ? বাংলাদেশের
প্রত্যেক জায়গায় এই ডাকাতদের, এই সন্ত্রাসীদের উস্কানিতে এখন মুভ হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী স্থানগুলোতে আমাদের যেগুলো ঐতিহ্যের সাথে মিশে আছে সেগুলোকে হামলা করা হচ্ছে। রাজুতে ঘোষণা দিয়ে যখন বলল যে এটা ভাঙতে হবে, এটার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো স্টেটমেন্ট দিয়েছে? আজকে এই পরিস্থিতি শেষ হলে কালকে যে রাজুতে গিয়ে এরা এগুলো ভাঙবে না, তার কোনো পরিস্থিতি মানে তার কোনো কি নিশ্চয়তা আছে? থানাতে যে হামলা করবে না, বিভিন্ন জায়গায় যে হামলা করবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? আমরা তো দেখেছি এই সন্ত্রাসী গোষ্ঠী এভাবেই মোবসকে দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করে। এই হাসনাত আব্দুল্লাহ আবার সচিবালয় ভাঙার হুমকি দিয়েছে না? কয়েকদিন পরে তারা সচিবালয়ে গিয়ে ভাঙবে। এই সন্ত্রাসীদেরকে এখনই প্রতিহত করতে হবে বাংলাদেশের মানুষকে তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের সেনাবাহিনী যেখানে আগে আমাদের গর্ব ছিল, আজকে এই সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে এই ডাকাত দলকে সেভ করার জন্য, এই ডাকাত দলকে স্পেস দেওয়ার জন্য। মানে আমাদের ঐতিহ্যবাহী একটা সংগঠনকে যারা বাংলাদেশের শান্তি বজায় রাখবে বলে আমরা মনে করি, সে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে এখন ব্যবহার করা হচ্ছে এই ডাকাত দলকে সহযোগিতা করার জন্য। এটা বাংলাদেশের জন্য আসলে খুবই লজ্জাকর বিষয়। মানে বাংলাদেশের অবস্থা এখন দেখলে আপনাকে হাসবেন নাকি কান্না করবেন না দুঃখ করবেন সেটাও আপনি বুঝতে পারবেন না। বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন ডাকাতদের পক্ষ নিয়ে অপারেশন ডেভিল হার্ট পরিচালনা করবে, মানে ডাকাতদেরকে রক্ষা করার জন্য। বিষয়টা চিন্তা করা যায়। আমরা সবাই সকল মিডিয়াতে আমরা দেখেছি যে মানে এখন যদিও মিডিয়াগুলোকে হুমকি দিয়ে আবার বন্ধ করে দিচ্ছে, বিবিসির মতো সকল মিডিয়াতে আমরা দেখেছি যে এই ডাকাত সন্ত্রাসী দল গিয়েছিল যে একজন নেতার বা একটা বাড়িতে হামলা করার জন্য, সেখানে ভাঙচুর করার জন্য। যখন সেখানে ভাঙচুর করলো, সাধারণ জনগণ যখন তাদেরকে প্রতিহত করলো, তখন তারা এটা বলছে যে তাদেরকে মারা হয়েছে। কিন্তু তারা যখন সন্ত্রাসগিরি করতে গেল, তারা যখন সেখানে হামলা করতে গেল, লুটপাট করতে গেল, ডাকাতি করতে গেল, তখন কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীও ছিল না, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীও কিন্তু আপনার কোনো প্রতিবাদ করেনি। তাদের কথা হলো তারা সেখানে নাকি এই যে ডাকাতি হচ্ছিল অথবা এই যে লুটপাট হচ্ছিল সেটা বন্ধ করতে গিয়েছিল। মানে কতটা হাস্যকর বিষয়। একই সময় বাংলাদেশের অনেক জেলাতে, যেমন নোয়াখালীতে আপনার মইনি আহমেদের বাসাতেও হামলা করা হয়েছে, আরও অনেক জায়গায় হামলা করা হয়েছে। সেখানে কি আমরা একবারও দেখেছি যে এরা প্রতিহত করতে গিয়েছিল? কারণ এই ডাকাতরা তো নিজেরাই গেছে ডাকাতি করতে, সেইখানে সমস্যা ছিল, সেইখানে কেউ তাদেরকে প্রতিহত করেনি, যার কারণে সেইখানে তারা ডাকাতি করেছে এবং সেটা বলারও দরকার ছিল না যে তারা সেখানে থামাতে গিয়েছে। যখনই তারা গাজীপুরে ডাকাতি করতে গেল, তখনই যখন সাধারণ জনতা তাদেরকে প্রতিহত করা শুরু করলো, এখন তারা এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে সেখানে নাকি বৈষম্য বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীকে মারা হয়েছে, অথচ তারা যে লুটপাট করতে গিয়েছিল সেখানে সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে। ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের দেশের সরকার, এই অপদার্থ ইউনূস সরকার এই ডাকাতদের পক্ষ নিয়েছে। আমরা দেখেছি বৃহস্পতিবার থেকে যখন এই সন্ত্রাসী গোষ্ঠী সরাসরি হুমকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা মোব সৃষ্টি করলো, বিভিন্ন জায়গা মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিল, বিভিন্ন জায়গা সন্ত্রাসীরা লুটপাট করলো, বিভিন্ন জায়গায় চিন্তাই করলো, তখন কিন্তু এই সরকারের উপদেষ্টা, যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মুখ দিয়ে আপনি একটা সেন্টেন্স শুনেছেন? একটা বাক্য কিন্তু শুনিনি আমরা। শেখ হাসিনা 2024 আগস্ট পর্যন্ত কি করে ক্ষমতায় টিকেছিল জানেন? বা তিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী কি করে তিনি জানেন? কারণ যতই আমরা ট্রোল করি না কেন, তার স্বজন হারানোর বেদনা যতই আমরা ট্রোল করি, এটার কারণে তিনি এতদিন ধরে তিনি ক্ষমতায় ছিলেন এবং হয়তোবা তিনি আবারও আসবেন। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। সেই পথটা আপনারা সহজ করে দিয়েছেন 32 নাম্বার ভেঙে। কারণ ওই 32 নাম্বারে অনেক দেশের রাষ্ট্রপ্রধান এসেছে, অনেক মানুষ এখানে গিয়েছে। সেই 32 নাম্বারে ধরেন বঙ্গবন্ধুর রক্ত শুকিয়ে আছে সিঁড়িতে, সেটা ছিল। তারপরে দরজায় বুলেটের আঘাত ছিল, বুলেটের গর্ত। এগুলো দেখে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহানুভূতিশীল হতো এবং শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হতো।
এবং এই আবেগটাই শেখ হাসিনার অন্যতম প্রধানতম ইউএসপি ছিল, যেটি ইউনিট সেলিং পয়েন্ট। এই গল্প, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কারো আছে? অন্য কোনো রাষ্ট্রনায়ক বাদ দিয়ে অন্য কোনো সাধারণ মানুষের আছে? ডোনাল্ড ট্রাম্পের আছে, জো বাইডেনের আছে, বা নরেন্দ্র মোদীর আছে, বা শি জিনপিং এর আছে, বা ভ্লাদিমির পুতিনের আছে এই গল্প? নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রনায়ক বা শেখ হাসিনার মতো এই গল্প আর কারো আছে কি? আর কারো নাই। এখন ধরেন আপনারা সেই 32 নাম্বারকে ভাঙচুর করলেন, আপনারা ভেঙে ফেললেন, আপনারা ভাবলেন যে ঘোষণা দিয়ে যে আওয়ামী লীগের তীর্থস্থান সবকিছু মানলাম, ধরেন আপনারা ভেঙেই ফেললেন। কিন্তু আপনারা জানেন যে এটা আরো বেশি শক্তিশালী হয়েছে 32 নাম্বার। এই 32 নাম্বারে যদি আপনারা আক্রমণ না করতেন, এই 32 নাম্বারে যদি আপনারা আগুন দিয়ে না পোড়াতেন, এই 32 নাম্বার যদি আপনারা ভাঙতে না যেতেন, 32 নাম্বার নিয়ে কি আমরা কেউ কথা বলতাম? সারা দেশে 18 কোটি মানুষের মধ্যে আপনারা ভাবেন যে কত শতাংশ মানুষ 32 নাম্বার ভাঙায় আঘাত পেয়েছে। কারণ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে পছন্দ করে। আপনি হয়তো বঙ্গবন্ধুকে অপছন্দ করতে পারেন যারা ভেঙেছেন, কিন্তু আপনি যখন ভাঙলেন, যে মানুষগুলো শেখ হাসিনাকে ঘেন্না করত তাদের মধ্যে আপনি শেখ হাসিনার প্রতি সহানুভূতির বীজ বুনে দিয়েছেন আবারও, এবং সেটা আরো বেশি করে। কারণ এখন 32 নাম্বার দেখে মানুষ ভাববে যে বঙ্গবন্ধুকে এরকম ভাবে আবার আঘাত করা হলো, যে মানুষটাকে 50 বছর আগে সপরিবারে খুন করা হলো, তার বাড়িটাও ভেঙে ফেলতে হবে কেন? মানুষ এটা ভাবতে শুরু করেছে, এবং এটা আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখবেন। এবং আলটিমেটলি এটাতে কি হলো? শেখ হাসিনা লেটার মার্কস নিয়ে পাশ করলো এই ঘটনায়। এবং এটা আপনারা ভাবেন যে ক্ষমতা এখন আপনাদের হাতে, এবং আমাকে এখন অনেকে সুশীল বলে গালি দিবেন, কিন্তু দেখেন আমি যে যুক্তিগুলো দিয়েছি এটা কি আপনার কাছে অযৌক্তিক মনে হয়? আপনারা বলবেন যে খালেদা জিয়ার বাড়ি ভেঙে দিয়েছে তাই আমরা ভেঙে দিচ্ছি, এটা আপনাদের যুক্তি একটা হবে। আরেকটা যুক্তি হবে যে শেখ হাসিনা এত বছর ধরে গুম করেছেন, দুর্নীতি করেছেন, অর্থ লোপাট করেছেন, সে কারণে ভেঙে দিয়েছে। কিন্তু আপনারা ধরেন গণভবন ভেঙেছে, গণভবন লুটপাট করাতে ভাঙাতে কয়জন মানুষ কষ্ট পেয়েছে আপনি আমাকে বলেন? কয়জন মানুষ? আমি যে 1 লাখের গল্প বললাম, ধরে নিতে সে 1 লাখের মধ্যে কয়জন কষ্ট পাইছে? ধরেন যারা হাসিনাকে পছন্দ করে না কিন্তু গণভবন ভেঙে দিচ্ছে, কয়জন মানুষ কষ্ট পাইছে? কিন্তু 32 নাম্বার ভাঙাতে কেন কষ্ট পাচ্ছে? রিজন, কারণ এই 32 নাম্বার তো মানে শেখ হাসিনা বা শেখ রেহানা তাদের দুজন তারা ভোগও করতো না, এটা তারা রাষ্ট্রকে দান করেছে, এবং এটা রাষ্ট্রীয় সম্পত্তি। এবং দেশের সরকার থাকা অবস্থায় একটি রাষ্ট্রীয় সম্পত্তির উপরে এরকম ভাবে হামলার ঘটনা ঘটলো, ভাঙচুরের ঘটনা ঘটলো, এটা বর্তমান সরকারের দুর্বলতাকে প্রশ্নবিদ্ধ করবে এবং বর্তমান সরকারের সহনশীলতাকে প্রশ্নবিদ্ধ করবে। অনেকের মধ্যে সেই ভাবনা তৈরি হয়ে গেছে, সেটা আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে ঝুম মারলে আপনারা দেখবেন। তাতে কি লাভ হলো বলেন?